আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। রেল ফটকে আটকে গেছিলাম, মানে অল্টারনেট রুট, মানে যে গতি, সেই বিকশিত ভারতের গতি দিয়ে অল্টারনেট রুট আছে, কিন্তু ওই মাঝে মাঝে অল্টারনেট রুটটা না নিলে আটকেও পড়তে হয়, পিছিয়েও পড়তে হয়। এবং সেই জন্য বারবার বলছি যে এবং মানে আমার ওই সময় দাঁড়িয়ে কিছুটা পশ্চিমবঙ্গের মতনই অবস্থা হয়েছিল আর কি। মানে বিকশিত ভারতের পুরো একটি হাইওয়ে রয়েছে এবং সেখানে গতিও বিশাল গতি, অগ্রগতি, এগিয়ে যাওয়ার একটি সুযোগ, সুবর্ণ সুযোগ, কিন্তু ওই অন্য রাস্তাটা নিয়ে ঢুকলাম এবং সেখানে বিকশিত ভারতের সাথে নিজেকে আর ঠিক জুড়তে পারলাম না, আটকে গেলাম কিছুক্ষণের জন্য। আমি প্রথমেই শ্রী অতুল বিশ্বাস মহাশয়, মলয় পোদ্দার মহাশয় এবং বিশ্বজিৎ বিশ্বাস মহাশয় সবাই আমার প্রণাম নেবেন। এবং আপনারা মানে এখানে আসলে ভালোই লাগে, কৃষ্ণনগরে আসলে সবসময় ভালো লাগে, এবং আমি অনেক দিন থেকেই প্ল্যান করছি আসব, কিন্তু হয়ে উঠছে না, এত বেশি প্রবাস করতে হচ্ছে। কালকে উত্তরবঙ্গ থেকে ফিরেছি, ফিরে আজকে করে কালকে আবার একদিনের জন্য, মানে কয়েক ঘন্টার জন্য একটু দিল্লি যেতে হবে, আবার ফিরে আসব, আবার সেই 24, 25, 26, 27 চলবে। এই নিয়ে প্রায় আজকে কৃষ্ণনগরের আমাদের এই আলোচনা সভা হলে প্রায় 20টা সভা আমাদের হয়ে যাবে এই বিষয়ে। এবং সেই জন্য আমি বিশেষ আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে কৃষ্ণনগরে আসার একটি সুযোগ আপনারাই করে দিয়েছেন, এবং আপনাদের মাধ্যমে এখানে আসতে পেরেছি। সুজন এবং বিশেষ করে সুভাষ ও সবাই, যারা অনেক দিন দেখা হয়নি অনেকের সাথে, এখানে এসে ভালো লাগছে। আসার সময় সেই পুরাতন বাড়িটা দেখলাম পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের, এবং এইখানে সেই বাড়ি যতবার দেখি মনে পড়ে, আমার বইতেও আমি উল্লেখ করেছি, অন্য বই দেশভাগ এবং সেই নিয়ে, পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র সেই সময় কংগ্রেসের কিংবদন্তি, শুধু নেতা বললে হবে, খুব কম বলা হবে, চিন্তাবিদ, মহাপণ্ডিত, সেই ধরনের চিন্তাবিদ, মহাপণ্ডিত আমার মনে হয় না স্বাধীন ভারতবর্ষে এই বাংলার মাটি থেকে খুব কম আমরা কিন্তু দেখতে পেরেছি। এবং সেখানে যখন নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বক্তব্য রেখেছিলেন, পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র সেই সময় যে রানাঘাট সীমান্ত দিয়ে উদ্বাস্তু শরণার্থী যারা বিস্থাপিত হয়ে বিতাড়িত হয়ে আসছেন, তাদের অবস্থা কি, এবং প্রত্যেক পদে কিভাবে পাকিস্তানের সৈন্য এবং রাজাকাররা তাদেরকে লুট করছে, সে কথা তিনি, সেই তখন তো ইন্টারিম পার্লামেন্ট ছিল, প্রথম সাধারণ নির্বাচন হয়নি 1950 সালে, পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র মানে চোখে জল এসে যায়। এবং তিনি বলছেন পণ্ডিতজিকে বলছেন যে এই যে নেহরু লিয়াকত চুক্তি যেটা হলো, এটা হচ্ছে কাটা ঘায়ে নুন ছেটানোর মতো, এবং বাঙালি হিন্দু উদ্বাস্তুদের কাটা গায়ে আর নুন ছেটানো উচিত না, নুন ছেটাবেন না। এবং আপনারা জানেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মারা যাওয়ার ঠিক 10 দিনের মাথায় তিনি খুব আহত ছিলেন, খুব মানে মানসিকভাবে একটি শক পেয়েছিলেন, ঠিক 10 দিনের মাথায় তিনিও মারা যান। তার কথাগুলো মনে পড়ছিল আজকে। আমি প্রথমে বিষয়ে আসি, মূল বিষয় চলে আসি, এবং সেই বিষয়ে এসে একটু খুব সামান্যভাবে একটু বিষয়টা ছুঁয়েও যাব। আপনারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। 50 বছর ধরে, গত 5 দশক ধরে আমাদের যে মূল বক্তব্য, সেটা হচ্ছে যে গত 5 বছর ধরে, এই 5 দশক ধরে পশ্চিমবঙ্গ মেন স্ট্রিম থেকে, অর্থাৎ মূল স্রোত থেকে, মেন স্ট্রিম থেকে মার্জিনে, আস্তে আস্তে মার্জিনে গিয়ে ঠেকেছে। এবং এক সময় 5 দশক আগেকার কথা বলছি, এবং সত্যি আমাদের তাকেও স্মরণ করা উচিত, নিত্য স্মরণীয় তিনি, ডক্টর বিধানচন্দ্র রায়। এবং কৃষ্ণনগর এলে আরেকটা কথা আমার মনে পড়ে, সেটা হলো যে কৃষ্ণনগর কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মামার বাড়ি। এবং স্যার আশুতোষ যে দুর্গাপুজো
তার রসা রোডের বাড়িতে অর্থাৎ ভবানীপুরের বাড়িতে যে দুর্গাপুজো হতো, সেই দুর্গা প্রতিমা তৈরি হতো, এখান থেকে কারিগর যেতেন, তারা দুর্গা প্রতিমা তৈরি করত। এবং উমাপ্রসাদ বাবুর লেখায়, অর্থাৎ শ্যামাপ্রসাদ বাবুর যে কনিষ্ঠ ভ্রাতা, যিনি বিখ্যাত সেই ট্রাভেলগ, তার হিমালয়ের পথে পথে মণিমহেশ, বিখ্যাত লেখক উমাপ্রসাদ বাবু তার লেখায় একাধিক জায়গায় কৃষ্ণনগরের উল্লেখ করছেন, এবং সেই শৈশবে সেই সময় কৃষ্ণনগরে কাটা সেই কথাও তিনি উল্লেখ করেছেন। এই যে তিন ব্যক্তির কথা বললাম, ডক্টর বিধানচন্দ্র রায় উল্লেখ করলাম, আমি সে বিষয়ে আসছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র, এদের তিনজন, এদের যদি আমরা তাদের জীবন, তাদের কর্মকাণ্ড, তাদের অবদান দেখি, তাদের সত্তা, তারা খাঁটি বাঙালি ছিলেন। অর্থাৎ দের ক্যান বি নো ডিসপিউট যে তিনজনের কথা যে আমি উল্লেখ করলাম, এদের মতন খাঁটি বাঙালি খুব কম, বা মানে এরা যদি বাঙালি না, এরা যদি খাঁটি বাঙালি না, তাহলে কে খাঁটি বাঙালি, সেই প্রশ্নটা আমরা করতেই পারি। এবং বাঙালির সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য, বাঙালির সামাজিক, বাঙালির সাংস্কৃতিক জীবনে এদের অবদান অনস্বীকার্য। এবং প্রত্যেকে তাদের মতন করে বাঙালি সত্তা এবং পশ্চিমবঙ্গ যাতে ভারতের জাতীয় জীবনে একটি প্রধান স্থান পায়, এ কথাটা তারা নিজেদের বক্তব্যে, নিজেদের কাজের মাধ্যমে বারে বারে স্থাপিত করেছেন। কিন্তু এর সাথে সাথে এদের বাঙালি সত্তার সাথেও একটি আরো বৃহত্তর সত্তা সুগভীর ভাবে সমাহিত, অন্তর্হিত ছিল, সেটা হচ্ছে তাদের ভারতীয়তা, তাদের ভারতবোধ, তাদের ভারত সত্তা, ইন্ডিয়াননেস। এটা সম্পূর্ণভাবে কিন্তু কোনো পৃথক ছিল না কিন্তু। এবং সেই জন্য বলছি যে এই যে মেন স্ট্রিম থেকে আমরা মার্জিনে চলে গেলাম 50 বছর, এই গত 50 বছর ধরে এই মেন স্ট্রিম থেকে মার্জিনে যাওয়ার প্রধান একটি কারণ হচ্ছে যে আমাদের বাঙালি সত্তাকে ধীরে ধীরে বৃহত্তর ভারতীয় জাতীয় সত্তার সাথে চেষ্টা করা হয়েছে বারে বারে আলাদা করে দেওয়া। এবং সেই জন্য আজকে যখন আমরা বিকশিত ভারতের কথা বলছি, এই বিকশিত ভারতের ভিত এক অর্থে কিন্তু এই মনীষীদের যে নাম করলাম, তাদের ঐতিহ্য অর্থাৎ তাদের লেগেসির ওপর দাঁড়িয়ে কিন্তু এই বিকশিত ভারত আগামী দিনে আমরা দেখছি, বা আমরা গর্ব, বা আমরা আমাদের আস্পিয়া রয়েছে যে বিকশিত ভারত হবে 2047-এর মধ্যে। প্রধানমন্ত্রী কথা বারবার বলছেন। মোদিজি উত্তরবঙ্গে গত বছর, আমি সেদিন আলিপুর দুয়ারে মনে করালাম, তিনি আলিপুর দুয়ারে গিয়েই একটি কথা বলেছিলেন দি ফিউচার, দি বেস অফ ফিউচার ইন্ডিয়া, of a future and prosperous India stands on a prosperous Bengal. অর্থাৎ বিকশিত ভারত তখনই সম্ভব যখন বিকশিত পশ্চিমবঙ্গ আমরা গড়তে পারবো। বিকশিত পশ্চিমবঙ্গ ছাড়া বিকশিত ভারতবর্ষ সম্ভব না। এই কথাটা আমরা পরিষ্কারভাবে বলছি, এবং শুধু আমরা না, প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে, বিভিন্ন ভাষণে, তার বিভিন্ন প্রোগ্রামে তিনি এই কথা বলছেন। কেন? তিনি এটা বিশ্বাস করেন। এই যাদের কথা আমি বললাম মনীষীরা, তারা কিন্তু নিজেদের জীবনও বিকশিত ভারত, স্বাধীন ভারতবর্ষ, স্বাধীনতার পর এবং সারা ভারতের অগ্রগতি হোক, সেখানে পশ্চিমবঙ্গের অবদানের কথা তারা বারবার বলেছে। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই। এই যে ধরুন চিত্তরঞ্জন লোকোমোটিভ ফ্যাক্টরি, এ প্রথম ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশাল একটি প্রকল্প। এবং আপনারা যদি স্বর্গীয় শ্রদ্ধেয় প্রণব মুখোপাধ্যায়ের তার সম্বন্ধে, তার যে কন্যা বই লিখেছেন, মাই ফাদার প্রণব মুখার্জি, সেখানে দুপাতা রয়েছে প্রণব মুখার্জি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে এবং ডক্টর বিসি রায় সম্বন্ধে কি বলতেন। এবং তার মধ্যে কি উল্লেখযোগ্য যে পংক্তি বারে বারে প্রণববাবু মনে করাতেন সবাইকে, যে when it came to the interest of Bengal, both Dr. Shyama Prasad Mukherjee and Dr. B.C. Roy collaborated. পশ্চিমবঙ্গের স্বার্থে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ডক্টর বিসি রায় তারা একসাথে মিলে কাজ করেছেন।
এবং সেই পশ্চিমবঙ্গতে যদি চিত্তরঞ্জন লোকোমোটিভ আসে, তাহলে দেশভাগের পর পশ্চিমবঙ্গ গঠন হয়েছে একটি বিশাল বড় একটি মানসিক, পশ্চিমবঙ্গবাসীর একটি মানসিক একটি বুস্ট হবে, যে এত বড় একটি প্রকল্প, স্বাধীন ভারতবর্ষে প্রথম লোকো ফ্যাক্টরি তৈরি হবে, সেটা চিত্তরঞ্জন লোকোমোটিভ এই পশ্চিমবঙ্গে আসবে। দুজনেই কিন্তু, একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, দুজনেই তাদের একক যৌথ প্রচেষ্টায় সেই জিনিসটা সম্ভব হলো এখানে। এবং সেই জন্য আমি বলছি, এবং সেই খুব মর্মান্তিক একটি কথা যখন ডক্টর মুখার্জির মরদেহ এলেন, নিয়ে আসা হলো ভবানীপুরে, তখন যোগমায়া দেবী বলেছিলেন ডক্টর রায়কে যে বিধান, তুমি থাকতে আমার শ্যামা ভুল চিকিৎসায় কি করে মারা গেল। মানে সেই একটি পরিস্থিতি ছিল, সেই ধরনের একটি বাতাবরণ ছিল। কিন্তু আজ থেকে প্রায় 5 দশক আগে, 55-60 বছর আগে, এবং সেই সময় অনেকে এইরকম জাতীয় স্তরে, রাজ্য স্তরে এই পশ্চিমবঙ্গ গঠনে তাদের অবদানে, তাদের এমন একটি দৃষ্টিকোণ ছিল যে না, আমরা পশ্চিমবঙ্গকে প্রথম সারির রাজ্যে পরিণত করব আগামী দিনে। আমরা বলছি যে 50 বছরে যে জিনিস হারিয়ে গেছিল, আমাদেরকে ঠিক সেই চিন্তা ভাবনা, সেই দৃষ্টি আবার ফিরিয়ে আনতে হবে যে পশ্চিমবঙ্গ আগামী দিনে প্রথম সারির রাজ্যে পরিণত হতে পারে, তার সেই স্কোপ রয়েছে, তার সেই ক্যাপাসিটি রয়েছে, পশ্চিমবঙ্গবাসীর সেই দক্ষতা আছে। এবং ভৌগোলিক দৃষ্টিতে যদি আমরা দেখি, এই পশ্চিমবঙ্গ এমনভাবে অবস্থিত, ভৌগোলিক দৃষ্টিতে যদি উত্তর দিকে আমরা উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়া ব্রিজ গেটওয়ে, এবং অন্যদিকে যদি আমরা দেখি বন্দর এবং সমুদ্র পথে মলাক্কা স্ট্রেট হয়ে সাউথ চায়না সি, পশ্চিমবঙ্গ এবং ইন্ডিয়ান ওশান এবং বে অফ বেঙ্গল, পশ্চিমবঙ্গ অতীতে এমন তার অবস্থান ছিল, অবিভক্ত বাংলা, সেই অবস্থানকে আমরা আবার ফিরিয়ে আনতে পারি। সেই জন্য এশিয়ান হাইওয়ে তৈরি হচ্ছে, কলকাতা থেকে ব্যাংকক যাওয়া যেতে পারে, এবং সেই জন্য কানেক্টিভিটিও বাড়ছে। সেই জন্য এমন ধরনের পরিকাঠামোর রূপান্তরিত করা হচ্ছে বা ঢেলে সাজানো, নতুন ভাবে সাজানো হচ্ছে, যে আগামী 2 দশকে পরিকাঠামো তৈরি হয়ে গেল, কানেক্টিভিটি বাড়লো, পশ্চিমবঙ্গ আগামী আরেক ধাপ এগিয়ে যেতে পারবে। বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি আপনাদের কাছে পরিসংখ্যান আছে, আপনারা জানেন। আমি ধরুন একটা উদাহরণ খালি আপনাদের সামনে তুলে ধরছি। ধরুন এই যে ইজ অফ ডুইং বিজনেস বলা হয়, সেখানে আমাদের র্যাঙ্ক হচ্ছে 14, পশ্চিমবঙ্গের র্যাঙ্ক হচ্ছে 14, যেখানে এক সময় স্যার বীরেন মুখার্জির মতন কিংবদন্তি শিল্পী বা কিংবদন্তি শিল্পপতি কিন্তু খারাপ কথা না, আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল শিল্পপতি খারাপ কথা। মানে আমরা যখন আত্মনির্ভর ভারতের কথা বলছি, এবং আপনাদের তো এখানে গ্লোবাল মেম্বার অফ পার্লামেন্ট, তো এখান থেকে তো হঠাৎ করে বলে উঠলো যে এখানে নাকি পশ্চিমবঙ্গে কোনোদিন নাকি বাঙালি নাকি হেভি ইন্ডাস্ট্রি কোনোদিন করেনি। তাহলে স্যার বীরেন মুখার্জিকে আমরা ছুটি করে দিই, তার কথা আর বলবো না, ইসকোর কথা বলবো না, স্টিল ম্যানুফ্যাকচারিং এর কথা বলবো না, দ্বারকানাথ ঠাকুরের কথা বলবো না। অল্প বিদ্যে দিয়ে আবার বেশি কথা যখন বলতে আরম্ভ হয়, তখন অনেক প্রশ্ন করাই যেতে পারে। 14টা ইজ অফ ডুইং বিজনেসে একজন রেসপন্সিবল মেম্বার অফ পার্লামেন্ট সে বলছে ইউ নট মেন্ট ফর হেভি ইন্ডাস্ট্রি। কিন্তু কত মানে বাঙালি শিল্পপতি, তাদের যদি কথা বলা একটা তালিকা করা যেতে পারে, দে ওয়ার অল হেভি ইন্ডাস্ট্রি ক্রিয়েটার্স ইন বেঙ্গল, ইন ওয়েস্ট বেঙ্গল, ইন বেঙ্গল। এবং তারা কিন্তু নট অনলি ওয়েলথ ক্রিয়েটার্স, দে ওয়ার অলসো জব জেনারেটার্স। আজকে সেখানে আমরা 14তে দাঁড়িয়ে রয়েছি ইজ অফ ডুইং বিজনেসে। এবার ধরুন আমি এই 2-3টে উদাহরণ দিচ্ছি, তারপর আরেকটা উদাহরণ দেব, এবং এই বইয়ের বিষয় একটুখানি ছুঁয়ে যাব। এই যে ধরুন বেঙ্গল মিনস বিজনেস আমাদেরকে বারবার বলা হচ্ছে, খুব ভালো কথা। ভাইব্রেন্ট গুজরাট সামিট গত 25 বছর আগে শুরু হয়েছিল, 25 বছর ধরে ভাইব্রেন্ট গুজরাট সামিট চলছে উইদাউট ব্রেক। বেঙ্গল মিনস বিজনেস বলা হচ্ছে, এবং এই বেঙ্গল মিনস বিজনেসে প্রায় ধরুন 4.45 লাখ ক্রোড়, 4.5 লক্ষ কোটি টাকা আমাদেরকে বলা হচ্ছে বিনিয়োগ এসেছে।
কিন্তু সেই 4.5 লক্ষ কোটি টাকার যে বিনিয়োগ এসছে সেই বিনিয়োগের থেকে কেবলমাত্র 1 লক্ষ কোটি টাকা বলা হচ্ছে আমাদেরকে, বা হিসেব দেওয়া হচ্ছে যে সেই 1 লক্ষ কোটি টাকা কোথায় ইনভেস্ট হয়েছে। এফডিআই ইকুইটি ইনফ্লো কমে গেছে আপনি যদি দেখেন এখানে। এবং গত প্রায় 50 বছর ধরে পশ্চিমবঙ্গে একটা ইনসেন্টিভ স্কিম ছিল, ইনসেন্টিভ স্কিম দেওয়া হতো যে যদি ইন্ডাস্ট্রি এখানে আসে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হবে। তাদেরকে কি হয়েছে না হয়েছে সেটা অন্য কথা, কিন্তু একটা ইনসেন্টিভ স্কিম ছিল বহু দশক ধরে পশ্চিমবঙ্গে। সেটা 2025 সালে ইনসেন্টিভ স্কিম তুলে দেওয়া হলো। অর্থাৎ বিনিয়োগকারী যারা হবে তারা এখানে কোনো রকম সুযোগ সুবিধে আলাদাভাবে ফেসিলিটেশন পাবে না। ঠিক তার আগে, আজ থেকে 5 দশক আগে যে পরিস্থিতি ছিল, দেশভাগ সত্ত্বেও, 50-এর মন্বন্তর সত্ত্বেও 60-এর দশক পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রথম সারির রাজ্য, যা মানে ন্যাশনালি ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট, ইন টার্মস অফ আউটপুট, ইকোনমিক আউটপুট, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, এ পরিসংখ্যান রয়েছে আমাদের কাছে। এবং সেই জন্য বলছি যে এটা হলো একটি ইন্ডাস্ট্রিয়াল সিনারিওর ছবি, যেখানে আমরা বলছি যে ইনভেস্টমেন্ট এলেই এমপ্লয়মেন্ট হবে, চাকরি হবে, সব ধরনের সুযোগ সুবিধে বাড়বে। কিন্তু তার পরিস্থিতি হচ্ছে এই গ্লোবাল বিজনেস মিট হচ্ছে, বেঙ্গল মিন্স বিজনেস বলা হচ্ছে, কিন্তু সেই টাকা আসছে কিনা জানা যাচ্ছে না। মৌ স্বাক্ষর হচ্ছে কিন্তু তারপর কি হচ্ছে সেটা জানা যাচ্ছে না। এটা একটা উদাহরণ গেল ইকোনমির দিক থেকে। আমরা রয়েছি কৃষ্ণনগরে বসে, একদম সীমান্তবর্তী এলাকা। ওই সেই কাঁটা তারের বেড়াতে আবার ফিরে আসি আমি। কাঁটা তারের বেড়া বারবার বলা হচ্ছে যে ওই অনুপ্রবেশকারী এবং অনুপ্রবেশ যারা করবে সেটা তো কেন্দ্রের হাতে। আমি একটা উদাহরণ কেবলমাত্র দিচ্ছি, প্রায় 600+ কিলোমিটার কাঁটা তার বেড়া এখনো করা বাকি আছে 9টা ডিস্ট্রিক্টে। এবার অদ্ভুত পরিস্থিতি হলো, আপনারা যদি দেখেছেন এই কয়েকদিন আগে ক্যালকাটা হাইকোর্টে জাস্টিস সুজয় পাল যে অবজারভেশন দিলেন, লেফটেন্যান্ট জেনারেল সুব্রত শাহ যে মামলাটা করেছিলেন, সেখানে পরিষ্কারভাবে বলছেন যে মানে রাজ্যের যিনি আইনজীবী তাকে জাস্টিস সুজয় পাল বলছেন যে আপনি তো মানছেন, এবং আইনজীবী কোর্টে বসে মানছে যে হ্যাঁ কাঁটা তার বেড়া দেওয়াটা কত জরুরি জাতীয় নিরাপত্তা, জাতীয় সুরক্ষার ক্ষেত্রে। তিনি সেটা মানছেন কোর্টে মানছেন, এবং জাস্টিস তারপর বলছেন আপনারা তো মানছেন যে কাঁটা তার বেড়া দেওয়াটা কত জরুরি, কিন্তু জমি আপনারা অধিগ্রহণ করেছেন, কেন্দ্র থেকে আপনারা কম্পেনসেশন পেয়ে গেছেন। প্যারা 28 যদি সেই অবজারভেশনের আপনারা পড়েন, আপনারা কেন্দ্র থেকে কম্পেনসেশন পেয়ে গেছেন, কিন্তু জমি অধিগ্রহণ হয়ে গেছে, কম্পেনসেশন পেয়েছেন, কিন্তু আপনারা টাকা ছাড়ছেন, জমিটা ছাড়ছেন না, আপনারা বিএসএফ কে জমি হ্যান্ড ওভার করছেন না। কি একটা অদ্ভুত পরিস্থিতি, যেখানে আমরা দেখছি যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও এমন একটি মানসিক বিচ্ছিন্নতাবাদ, যে সেই মানসিক বিচ্ছিন্নতাবাদের দরুন আমি আমার জাতীয় নিরাপত্তার স্বার্থে একটি সীমান্তবর্তী রাজ্য হওয়ার দরুন আমার যে কর্তব্যটা সেটা আমি পালন করছি না, এবং তার কোনো আমি সদুত্তর বা কৈফিয়তও দিচ্ছি না। আমি খালি বলছি এসআইআর চলছে, ইলেকশন আসবে, আমি ওই জন্য জমিটা এখন দিতে পারছি না। কেন? অর্থাৎ জমিটা দিয়ে দিলে কি হবে, বা কোন ভোট ব্যাংকের উপর সেটা আঘাত হবে, সে প্রশ্নটা থেকেই যাচ্ছে। সো উই হ্যাভ আ ভেরি পিকুলিয়ার সিচুয়েশন। এটা কিন্তু অন্য কোনো সীমান্তবর্তী রাজ্যে আপনারা দেখবেন না, শুধু পশ্চিমবঙ্গে ইদানিং গত 10-15 বছরে এই ধরনের জিনিস হয়েছে। এবার ধরুন আমি আপনাদেরকে আরো দুটো উদাহরণ দিই। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি এই উদাহরণগুলো এই কারণে দিচ্ছি, ইট ইজ আ পিওরলি একাডেমিক পয়েন্ট। আমরা এখানে কোনো রাজনীতি খুঁজছি না কিন্তু, কেন এটা রাজনৈতিক আলোচনাই না, কিন্তু আমি বলছি যে ধরুন একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী বললেন অপারেশন সিন্দুর ওসব কোনো যুদ্ধ টুদ্ধ নয়, ছোটখাটো একটু ঝগড়া লেগেছিল, এবং তিনি বলছেন যে এগুলো হচ্ছে সব পলিটিক্যাল গিমিক। শি ইজ অন রেকর্ড, পলিটিক্যাল গিমিক, পলিটিক্যাল হোলি, ওয়ার মার্কেটিং, এগুলো হচ্ছে সব ওয়ার মার্কেটিং, যুদ্ধ বেচার সব কারসাজি। এবং
ও প্রধানমন্ত্রীর কি, সে তো বিয়ে থা করেনি, তার আবার সিঁদুর না সিঁদুরের কি যায় আসে? দিস ইজ দ্য লেভেল। যখন আমাদের জওয়ানরা এবং পেহেলগামের তো গতকালই হলো 1 বছর, কোয়েশ্চেন ক্যান বি রেজড অন ন্যাশনাল সিকিউরিটি, যে হ্যাঁ পেহেলগামের ওরা কিভাবে হলো, ওটা কোন জায়গা ছিল, কিভাবে ওরা ঢুকলো, স্যানিটাইজ তো করা হয়েছে, তা সত্ত্বেও সেই প্রশ্নগুলো থাকতে পারে। কিন্তু এই ধরনের প্রশ্ন অপারেশন সিন্দুর কে করলো? প্রধানমন্ত্রী বন্দুক নিয়ে গিয়ে করেননি, আমাদের আর্ম ফোর্সেসরা করেছিল। সেটাকে বিলিটল করা এক। এইখানকার মেম্বার অফ পার্লামেন্ট যিনি, শি ইজ অন রেকর্ড, তিনি বলছেন তথাকথিত তথাকথিত অপারেশন সিন্দুরের যুদ্ধ, তথাকথিত সো কল্ড রেসপন্সিবল মেম্বার অফ পার্লামেন্ট। তো এই ধরনের ভাষা বা এই ধরনের অ্যাপ্রোচ টু জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা সব ছেড়ে দিলাম। এই যে আমাদের একটি একেবারে ইনভায়োলেবল রুল ছিল যে আর্মড ফোর্সেসরা আর বিয়ন্ড রিপ্রোচ, আর্মি, এয়ারফোর্স, নেভিকে নিয়ে আমরা কোনো কথা বলবো না, বা তাদের বীরত্বের সামনে মুখে আমরা প্রশ্ন চিহ্ন লাগাবো না, এটা কিন্তু বারে বারে ভায়োলেট হচ্ছে। এবার আপনাদের মনে আছে যে ধরুন ওই যে মুর্শিদাবাদে গত বছর এপ্রিল মাসে 12 তারিখ, এই ঠিক 1 বছর আগে, সে ভয়াবহ দুর্ঘটনা হলো, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যে মারা হল, এবং সেখানে বিএসএফ কে ডাকা, সেখানে সেন্ট্রাল ফোর্সেসকে আসতে দেওয়া, কয়েক ঘন্টার জন্য কিন্তু আসতে দেওয়া হয়নি। কেন? ফেডারেল স্ট্রাকচারের আন্ডারে দি স্টেট হ্যাজ টু আস্ক ফর দি সেন্ট্রাল, তারপর হাইকোর্টে যাওয়া হলো, হাইকোর্টের ইন্টারভেনশনে ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল ফোর্স হলো। এবং সেই কারণটা কি ছিল আপনাদের মনে আছে তো? মুর্শিদাবাদের ভায়োলেন্সটা, হ্যাঁ, ওয়াকফ নিয়েছিল। তারপর কি হলো? ওয়াকফের সবকিছু ইমপ্লিমেন্ট হয়ে গেল, 84,000 ওয়াকফ প্রপার্টি সব আপলোড হয়ে গেল প্রথম ধাপে, সব অ্যাকসেপ্টেড হয়ে গেল। তাহলে ভায়োলেন্সটা কাকে ইঙ্গিত দেওয়া হচ্ছিল বা কেন হচ্ছিল? এবং মুর্শিদাবাদের মতন একটি ডিস্ট্রিক্টে, এখান থেকে প্রায় মুর্শিদাবাদ এসেই গেছি আমরা, বারে বারে 17-16 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ কেন? প্রতিবাদের নামে। প্রতিবাদ করাই যায়, গণতান্ত্রিক দেশে এবং সংসদীয় রাজনীতিতে প্রতিবাদ করার স্থান সবার রয়েছে, কিন্তু বারে বারে জাতীয় সড়ক অবরোধ 16-17 ঘন্টা, 36 ঘন্টার পর লোকাল পুলিশ আসছে, কাকতালীয় না। এবং এর মোথাবাড়িতে যে ঘটনা ঘটলো, সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মেনশন যে এটা সুপরিকল্পিত, ওয়েল প্ল্যান্ড, এটা রুটিন না। এবং মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, ইউ আর চ্যালেঞ্জিং দ্য রিট অফ দিস কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এবং আমি সেই জন্য বলছি যে এমন একটি পরিস্থিতি আমরা আজকে, যখন আমরা পশ্চিমবঙ্গের বর্তমান এর কথা যখন আমরা বলছি, সেই বর্তমানের পরিস্থিতি হলো এই একটি মানসিক বিচ্ছিন্নতাবাদ। এবং সেই মানসিক বিচ্ছিন্নতাবাদে এক হলো সারাক্ষণ একটি সংঘাত, যে আমরা সংঘীয় পরিকাঠামো অর্থাৎ ফেডারেল স্ট্রাকচারে আমরা মানব না, ফেডারেল স্ট্রাকচারের সাথে আমরা সারাক্ষণ কম্পিটিশনে থাকবো। কম্পিটিশন যদি পজিটিভ কম্পিটিশন হতো ভালো। আমি এই বিষয়ে এই বইয়ের মাধ্যমে আপনাদের 2-3টে উদাহরণ একটু পরে দিচ্ছি। অতীতের কথা যখন, এই যে ধরুন কাঁটাতারের বেড়া, শরণার্থী, অনুপ্রবেশ, আপনাদের মনে আছে 2017 সালে যখন রোহিঙ্গিয়া নিয়ে সুপ্রিম কোর্ট একটি অবজারভেশন করেছিল, তখন একটি রাজ্যের একজন খুব রেসপন্সিবল নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যে রোহিঙ্গিয়াদের জন্য আমাদের অবারিত দ্বার, তারা আসতে পারেন এখানে, তাদের কোনো মানে আমরা তাদেরকে আটকাবো না। কেন? ওই মানসিক বিচ্ছিন্নতাবাদ, যে আমি সুপ্রিম কোর্টের অবজারভেশনকেও ইনডাইরেক্টলি আমি চ্যালেঞ্জ করব, বা আমি আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে আমি সিরিয়াস না। খগড়াগড়ে যে ব্লাস্ট হলো আপনাদের মনে আছে, অক্টোবর 2014 সাল, সে খগড়াগড়ের জামাতুল মুজাহিদিন বাংলাদেশের স্লিপার সেল অপারেট করছে, কার বাড়ি থেকে অপারেট করছে সেটা আমরা জানি। সেখানে রীতিমতো কারখানা, মানে ওয়েপন্স আর্মস ম্যানুফ্যাকচারিং এর একটি কারখানা চলছে, এবং সিরিয়াল ব্লাস্ট হলো সেখানে, একেবারে ভয়াবহ অবস্থা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সাহেব এলেন এখানে, তিনি গিয়ে সেখানে সরেজমিনে খতিয়ে দেখলেন, সেখান থেকে গিয়ে সেক্রেটারিয়েটে বসে একটি উচ্চপদস্থ বৈঠক করলেন, সেখানে বোঝালেন যে আমরা সীমান্তবর্তী রাজ্য বলে আমাদের সামনে কতটা সংকট আমাদের সামনে রয়েছে, চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। তিনি চলে গেলেন। তারপর রেসপন্সিবল পজিশনে বসা নির্বাচিত মুখ্যমন্ত্রী,
তিনি একটি বিবৃতি দিলেন, প্রকাশ্যে বললেন যে এইসব কগরাগর টগরাগর, এইসব জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি টেমবি কিছু না, সেন্ট্রাল এজেন্সিজ এইগুলোকে করেছে। আই থিঙ্ক ইটস এন এক্সট্রিমলি ইরেসপন্সিবল রিমার্ক। একজন কনস্টিটিউশনাল, একজন রিফ্রাফ রাজনীতি করে সেই ধরনের কথা বলতে পারে, কিন্তু সংবিধানে শপথ নিয়ে সংবিধানের পদে বসে এই ধরনের কথা, ওই যে মানসিক বিচ্ছিন্নতাবাদ, আমরা আলাদা, সেজন্য আমি কেন্দ্রের এজেন্সিকেও গালাগালি দিতে পারি। আমি কেন্দ্রকে অর্থাৎ ভারত সরকারকে দোষী আমি আরোপ লাগাতে পারি ভারত সরকারের উপরে, যে ভারত সরকার একটি তার অঙ্গরাজ্যে সিরিয়াল ব্লাস্ট করাচ্ছে। একটি অদ্ভুত পরিস্থিতির মধ্যে সেই জন্য আমরা আছি। এবং আজকে আমি মনে করি যে আমাদের সামনে সংকট ঠিক 1947-এর সংকট। শ্যামাপ্রসাদ বাবু কি জন্যে উদ্যোগ নিয়েছিলেন সেই সময় পশ্চিমবঙ্গ গঠনে, সেই ইতিহাস আমরা সবাই জানি। আমাকে কৃষ্ণনগরে দাঁড়িয়ে ইতিহাস আমাকে বলতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু রিপিট। কিন্তু সেই সময় হুজ হু অবিভক্ত বাংলার মনীষীরা এবং সম্পূর্ণ কংগ্রেস, বেঙ্গল কংগ্রেস, ডক্টর বিসি রায়, সুরেন্দ্রমোহন ঘোষ, মধুদা, এরা সবাই কিন্তু সমর্থন করেছিলেন যে না, ভোটাভুটি হওয়া উচিত, কেননা একটি চক্রান্ত কোথাও চলছে। তারা সমর্থন করেছিলেন শ্যামাপ্রসাদ বাবুকে। কংগ্রেস ওয়ার্কিং কমিটি, গান্ধীজির সেখান থেকে ডাইরেক্টিভ এসেছিল যে সবাই মিলে আমরা সমর্থন করব, ভোটাভুটি হবে, একটি আলাদা অঙ্গরাজ্য সৃষ্টি হবে, সেই রাজ্য ভারতের অভিন্ন অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের একটি আশ্রয় কেন্দ্র হয়ে থাকবে। সেই মূল উদ্দেশ্য সামনে আজকে আমাদের প্রশ্ন। অতীত সেই জন্য মনে করতে হবে। এই পশ্চিমবঙ্গের নাম বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটাকে বঙ্গ বা বাংলা করে দিতে চাইছে। এটা কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটেশনের জন্য না, এর পেছনে একটি অভিসন্ধি রয়েছে, আমি অন্তত মনে করি। ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা, যে বাংলা ছিল, বঙ্গদেশ ছিল, সেই বঙ্গদেশ আবার পশ্চিমবঙ্গ কেন হলো, ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা। এই ইতিহাস যদি আমরা ভুলে যাই, আমরা নিজেদেরকে কিন্তু ধরে রাখতে পারবো না। ভবিষ্যতের যদি কথা বলি, আমি বর্তমান আপনাদের সামনে কয়েকটা সমস্যা মাত্র আমি দিলাম, আমি তুলে ধরলাম, বাকি তো আপনারা নিজেরাই, ইউ আর ভেরি ইনফর্মড অডিয়েন্স, সেই জন্য আর বেশি বলার আমার দরকার নেই। ভবিষ্যতের কথা, ভবিষ্যতের প্রথম ধাপ হচ্ছে আমাদের পরিবর্তন। এই পরিবর্তন মানসিকতার পরিবর্তন। কেন আমাদের সামনে, ওই যে বারবার বলছি যে পরিবর্তন ঘটিয়ে পশ্চিমবঙ্গকে মূল স্রোতে ফিরিয়ে আন, সেটা যদি না করা যায়, আমরা মার্জিনের পর গিয়ে আর কোথায় ঠেকবো সেটা একটা প্রশ্ন থেকে যায়। গত 50 বছরে, ধরুন স্যাটেলাইট সিটি, স্যাটেলাইট টাউনশিপের কনসেপ্ট, আপনি কল্যাণী এবং সল্টলেকের পর কটা স্যাটেলাইট টাউন, কত দশক লাগলো স্যাটেলাইট টাউন, আবার একটা নতুন নিউ টাউন হয়েছে। কিন্তু আমাদের এই যে ঐতিহ্যবাহী যে আরবান স্পেসেস গুলো, সেই শহর, যে শহরগুলোর মধ্যে কৃষ্ণনগর অন্যতম, যেখানে বাংলার ইতিহাস যুগ যুগ ধরে একেবারে অন্তর্হিত রয়েছে, তার কি রোডম্যাপ, তার কি ব্লু প্রিন্ট, কোনো গ্র্যান্ড আইডিয়া নেই। আমি অনেক সময় ধরুন বোলপুরের উদাহরণ দিই। বোলপুরও ঠিক তো গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণকেন্দ্র ছিল। এতদিনে, এত চেষ্টার পর নরেন্দ্র মোদীর বিশেষ উদ্যোগে, তার মাধ্যমে, তার প্রচেষ্টায় সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে গিয়ে ইউনেস্কো হেরিটেজ ট্যাগ পেয়েছে, শান্তিনিকেতন পেয়েছে। অমনি কিছু লোক বলতে আরম্ভ করলো যেটা আমরা পাইয়ে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো, আপনারাই পাইয়ে দিয়েছেন, কিন্তু এতদিন পাওয়া হয়নি, পাওয়া গেল। এটা কারোর ব্যক্তির কৃতি না, এটা তো বাঙালির কৃতি, বাঙালির গর্ব, বাঙালির গৌরব, যাতে সারা পৃথিবী মানবে যে এটা সারা মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য প্রাণকেন্দ্র হচ্ছে শান্তিনিকেতন। দুর্গাপুজোর জন্যও ঠিক তাই। আমি সেদিনকে ফুলিয়াতে আগামী রবিবার সভা আছে, সেখানে বলবো, কিন্তু তাও এখানেও বলছি, এই যে শাড়িকে তাঁতিদের বোনা বাংলার শাড়ি, সে জামদানি হোক, বালুচরি হোক, এই শাড়িগুলোকে জিআই ট্যাগ পাইয়ে দেওয়া, যে অর্থাৎ ভৌগোলিক দৃষ্টিতে জিওগ্রাফিক্যাল ট্যাগ, যাতে এই শাড়িগুলো ডুপ্লিকেট হবে না, সারা ভারত, সারা পৃথিবীতে যারা কিনতে চায় এই ধরনের শাড়ি, অথেন্টিক এবং এক্সক্লুসিভ, তারা কোথা থেকে কিনতে পারবে সেইটা চিহ্নিত করে জিআই ট্যাগ পাইয়ে দেওয়া। গত 50 বছর এ তো
হয়েছে গত 12 বছরে। এবং কি হয়েছে গত 12 বছরে এই বইতে উল্লেখিত করা আছে, বেঙ্গল ম্যাটার। সেই জন্য আমরা বলছি যে বাংলার প্রগতি, নরেন্দ্র মোদীজির একটি নীতি উনি নিয়েছেন। কিন্তু গত 50 বছরে যে বড় আইডিয়া, উনি যখন বলছেন যে বাংলার ওপর ভিত করে বিকশিত ভারত হবে, এই গ্র্যান্ড আইডিয়া গত 50 বছর ধরে এই পশ্চিমবঙ্গ থেকে কেউ দেয়নি বা বেরোচ্ছে না। আমরা যখন ভবিষ্যতের কথা বলছি, পরিবর্তন আনা, এবং সেই গ্র্যান্ড একটা রোড ম্যাপ, যে আগামী 20-25 বছর আমরা পশ্চিমবঙ্গকে কোথায় দেখতে চাই। 25 বছর মধ্যে বিকশিত ভারত, অর্থাৎ 25 বছরের মধ্যে 2047 ভারতের স্বাধীনতার 100 বছর পালন হবে। এবং ভারতের স্বাধীনতার 100 বছর যখন পালন হবে, তখন পশ্চিমবঙ্গ গঠনেরও 100 বছর। তো সেই 100 বছরের পশ্চিমবঙ্গকে আমরা কোথায় দেখতে চাই? আমরা যখন ভবিষ্যতের কথা বলছি, তখন আমাদের এই রোড ম্যাপটা চিহ্নিত করতে হবে। উই হ্যাভ টু ড্র দিস রোড ম্যাপ। এবং এই রোড ম্যাপটা তখনই চিহ্নিত করতে হবে যখন একটি পরিবেশ সৃষ্টি হয়। এবং সেই পরিবেশ সৃষ্টি হবে পরিবর্তনের মাধ্যমে। এবং পরিবর্তনের মূল কথা হচ্ছে যে আমরা মূল স্রোতে ফিরতে চাই। অনেক হয়েছে আমরা সাইড লাইনে থেকেছি, আমরা মূল স্রোতে ফিরতে চাই। আমরা এইখানে এই বইতে, মানে ধরুন গত 12 বছরে বিভিন্ন খাতে, সে সংস্কৃতি থেকে শুরু করে শিক্ষা, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে শুরু করে পরিকাঠামো, গত 12 বছরে 2014 থেকে মোদিজি যখন প্রধানমন্ত্রী হলেন, উনি পশ্চিমবঙ্গের জন্য কি কি করতে পেরেছেন তার আমরা উল্লেখ করেছি। এবং তথ্যভিত্তিক, এর মধ্যে কোনো মন গড়া কথা নেই, তথ্যভিত্তিক উল্লেখ আমরা করেছি। এবং বিভিন্ন পরিসংখ্যান আমরা এখানে তুলে ধরেছি। এবং সেই পরিসংখ্যানের মধ্যে আপনারা যদি দেখেন, যে সেই পরিসংখ্যানের মধ্যে অনেক, মানে সেই প্রাইমারি হেলথ কেয়ার থেকে শুরু যদি করি, পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন বাঙালি, কৃতি বাঙালি। তার মধ্যে কজন মহিলারা হয়েছেন বিভিন্ন স্তরে, বিভিন্ন তাদের কর্মক্ষেত্রে প্রান্তিক স্তরের মানুষ হতে পারেন, কিন্তু তারা গত কয়েক দশক ধরে নিরলসভাবে নিজেরা কাজ করেছেন। এবং কাজ করে তারা সেই স্বীকৃতি অর্জন করেছেন জাতীয় স্তরে। এতদিন তাদের কথা কেউ ভাবেনি। এই বিভিন্ন ভাবে আমরা অনেক পরিসংখ্যানও আপনাদের এখানে তুলে ধরেছি। এই কারণে আমাদের একটি উদ্দেশ্য, যে পশ্চিমবঙ্গ এমন একটি প্রদেশ, যে প্রদেশ বলা যেতে পারে, মানে পশ্চিমবঙ্গ পরে, কিন্তু বাংলার কথা যদি বলি আমরা, অবিভক্ত বাংলা 1905 সালে বিভাজন হলো, আবার 47-এ হলো, আবার 71-এ একটি ভয়াবহ পরিস্থিতি। এ সত্ত্বেও, ওই বললাম 50-এর মন্বন্তর হলো, দেশভাগ হলো, এ সত্ত্বেও আমাদের এই ধরনের যে মেধা ছিল, সেই মেধার যে স্মৃতি হারিয়ে গেছে, আমাদেরকে ফিরে আনতে হবে। আমি পুরো একটা লিস্ট দিয়েছি এখানে, যে বাঙালিরা জাতীয় স্তরে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব বাঙালিরা দিচ্ছে, এ গত কয়েক বছরে হয়েছে। এবং তাদের নিজেদের কৃতি, যে তারা সেই নেতৃত্ব স্থান অর্জন করেছে, কিন্তু তাদেরকে সেই নেতৃত্ব যাতে তারা দিতে পারে, তাদের চিহ্নিত করা, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় হয়েছে। আমরা একটা লিস্টে দিয়েছি, কোনো বিবাদের মধ্যে যাচ্ছি না, আমরা বলছি যে ওনার অ্যাচিভমেন্টটা কি। ধরুন, আমি এই যে হেলথ সেক্টরের কথা যদি বলি, দিয়েছি, আপনারা নিজেরা একবার দেখবেন, যে ধরুন শুধু হেলথ পরিকাঠামো ঢেলে সাজানো, সেটা তো একটা দিক। 7টা এইমস আগে ছিল, এতগুলো এত এইমস হয়েছে, এত মেডিকেল কলেজের সিট ছিল, সেগুলো এত বেড়েছে। এবং প্রত্যেকটা জেলায় মেডিকেল কলেজ গঠিত হবে, এইসব, এবং কাজ ইতিমধ্যে শুরুও হয়েছে। কিন্তু তার সাথে সাথে দেখুন, এবং যদি আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা বলি, যে কারা ডাক্তাররা যারা অসাধারণ কাজ করেছেন তাদেরকে চিহ্নিত করা। আমার ওইদিকে সুন্দরবনের ডক্টর অরুণোদয় মণ্ডল, সুন্দরবনের সুজন বলে তার নাম,
তিনি গত 3 দশক ধরে ডাক্তারি যা করছেন গত 3 দশক ধরে তিনি সাধারণ মানুষের সেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় তিনি সাধারণ মানুষের জন্য সেখানে তাদের সেবা করছেন। এবং আমার মনে আছে যখন তার নাম ঘোষণা হলো, এবং ধরুন বোলপুরের ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়, স্বর্গীয় ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় 1 টাকার ডাক্তার বলা হতো। এবং সুশোভনদার আপনারা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানেন, হি ওয়াজ এ কংগ্রেস এমএলএ। তারপর তিনি, এবং আমি নাম নিয়ে বলছি, তিনি তারপরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, তৃণমূল কংগ্রেসের এমএলএ। সারা জীবন তিনি কংগ্রেস ঘরানার রাজনীতি করেছেন, কিন্তু মানুষের সেবা করেছেন তো। 1 টাকার ডাক্তার সুশোভন দা, তাকে পদ্মশ্রী, এবং আমার মনে আছে সেদিন তার চোখে জল এসে গেছিল যখন ঘোষণা হয়েছিল। যেহেতু আমার বোলপুরের সাথে একটি টান রয়েছে, একটি সম্পর্ক রয়েছে, আমাকে তিনি বলেছিলেন যে অনির্বাণ বাবু, মোদিজি আমার কথা জানলেন কি করে আর আমাকে মনে রাখলেন কিভাবে, এইটুকুই তো। কোনো রাজনীতি ছিল না তার মধ্যে, তাকে সম্মানিত করা হয়েছিল। তারপর ধরুন ডক্টর সরোজ মন্ডল, যাকে পেসমেকার ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, তাকেও। অর্থাৎ অ্যাপারেন্টলি সাধারণ ব্যক্তি, প্রান্তিক স্তরে থেকে কাজ করছে। ডক্টর অরুণোদয় মন্ডলকে কে জানতো বা কে নজর করেছিল? কিন্তু তিনি কাজ করে গেছেন, কোনোদিন এই সম্মান চাই ওই সম্মান চাই কোনোদিন সামনে আসেননি, প্রকাশ্যে আসেননি, প্রচার বিমুখ থেকে কাজ করে গেছেন। তাকে সম্মানিত করে মোদিজি বলছেন আমরা সম্মান বোধ করছি। ঠাকুরপুকুরে সেই আপনাদের মনে আছে যে সুহাসিনী মিস্ত্রি, ঠাকুরপুকুরে যে নিজে সঞ্চয় করে নিজের অর্থ উপার্জন যা করতেন সেইখান থেকে করে তিনি পুরো পাবলিক ডোনেশন দিয়ে তিনি হাসপাতাল তৈরি করেছেন, তাকে সম্মানিত করা হয়েছে। অর্থাৎ অসাধারণ কাজ সাধারণ স্তরে, প্রান্তিক স্তরে থেকে যারা করছে, এবং এরা সব বাংলার মাটি থেকে তাদের উৎস, তারা বঙ্গ সন্তান, বঙ্গকন্যা। অনেক কথা আমরা এখানে এইভাবে উল্লেখ করেছি যে কিভাবে ধরুন আমি 3 জনের কথা যদি বলি, যে তৃপ্তি মুখার্জি, তাকদিরা বেগম, প্রীতিকণা গোস্বামী, কাঁথা স্টিচ, এক একজন এক এক দিকে করে গেছেন তারা কাজ। তৃপ্তি মুখোপাধ্যায় 20,000 আদিবাসী মহিলাকে তিনি শুধু কাঁথা স্টিচকে জিয়ে রাখেননি, তার মাধ্যমে, তার কাজের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে 20,000 আদিবাসী মহিলাকে তিনি রোজগার দিচ্ছেন। আজ তাদেরকে খুঁজে বার করা হয়েছে। সেজন্য এই যে অবাস্তব, এই যে বাঙালি অবাঙালি বা বহিরাগত, এই হচ্ছে অবাস্তব। এই আমাদের কিন্তু বাঙালির জাতীয় জীবনে এসব কথা ছিল না। যারা 150 বছর ধরে এখানে পশ্চিমবঙ্গকে নিজের মতন, বাংলার মাটিকে নিজের মতন করে নিয়েছেন, তাদেরকে বলা হয় বহিরাগত। এই কিছু লোক সেদিনকে এলেন, তাদেরকে রাজ্যসভায়, লোকসভায় পাঠিয়ে বলে এরা বাঙালি। এই প্রশ্নগুলো থেকে যায়। ধরুন সেই জন্য এই যে ঢাকি সম্রাট গোকুল চন্দ্র দাস, আমি উল্লেখ করেছি আমরা বইতে, বীরেন বসাকেরও উল্লেখ করেছি, ফুলিয়া জামদানির ঢাকি। প্রথম বলা যেতে পারে পদ্মশ্রীর ইতিহাসে একজন ঢাকি তিনি পদ্মশ্রী পেলেন। এই ধরনের অনেক আপনাদের আমরা করেছি এই একটি কারণে যে পশ্চিমবঙ্গের যা সম্ভাবনা ছিল, এবং সেই সম্ভাবনাকে আমরা আবার ফিরিয়ে এনে পশ্চিমবঙ্গকে ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া, সেই মুহূর্তটা এসে গেছে। এবং সেই মুহূর্তটা আমাদের একটি কালেকটিভ এনার্জি, কালেকটিভ একটি সংকল্প, আমাদের একটি রিজলভ এর মাধ্যমে কিন্তু সম্ভব। এটা শুধু এবং এটা সুদূর প্রসারী, এরপর কাজ শুরু, লম্বা কাজ, একটি বিশাল, মানে আমাদের সংকল্প নিতে হবে যে 2048 we cannot be second, আমরা তখনই ফার্স্ট হতে পারব এদেরকে সম্পূর্ণভাবে ঢেলে দিয়ে আমরা এগিয়ে যেতে পারব। আমার এই বক্তব্যগুলোই রাখার ছিল আপনাদের সামনে। আপনারা অনেক ধৈর্য ধরে শুনেছেন, মানে এক্সাম্পলস, এবং মানে দিতে আরম্ভ করলে তার কোনো শেষ থাকে না, এবং কোথাও না কোথাও তো শেষ করতেও হবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। ভালো লাগে যারা শোনে বসে, তাদের উপর একটা খুব
কষ্ট কষ্টের বিষয় হয়ে যায় না। না আমি বলছি অনেক, না আমি বলছি আপনারা অনেকক্ষণ ধরে এসছেন তো, মানে ধরুন আমি, আর ঠিক আছে আর 2-3 মিনিট বলছি, বেশি বলবো না। আর মিসেস গাঙ্গুলি আছেন এখানে, আমাকে মাঝে মাঝে বলে তুমি 3বার বলো এবার শেষ করছি, আবার 3টে কথা বলো। আমি সেই জন্য খুব সজাগ অ্যালার্ট, আর উনি আমার দিকে তাকিয়ে আছেন এবং তিনি নিজেও একজন দক্ষ প্রশাসক তার নিজের কর্মক্ষেত্রে, এবং তার কাজ ছেড়ে আমার সাথে যখনই সময় পান আসেন। আমরা দুজনেই কৃষ্ণনগরে অনেকবার এসেছি, সেজন্য আসতে ভালো লাগে, যেন একসাথেই চলে এসেছি আজকে। মানে ধরুন একটা উদাহরণ আমি দিচ্ছি, এই যে মানসিক বিচ্ছিন্নতাবাদ, তার উল্লেখ করেছি আমি। আজকে চর্চা হচ্ছে কি অদ্ভুত, দেখুন বাস্তার অলিম্পিক, মানে আমি এই কারণে বলছি, এখানে তো নকশাল আন্দোলনের উৎস, এবং আমার মনে হয় আপনাদের জেনারেশন সেই নকশাল আন্দোলন কি ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখেছেন, আপনারা ঝেলেছেন, অনুভব করেছেন 70-71-এ। তো ভেবে দেখুন যে সেই নকশাল আন্দোলন, মানে এক হচ্ছে শহুরে নকশাল, এখন একটা শহুরে নকশালের একটা কনসেপ্ট রয়েছে, আস্তে আস্তে পুরো রেড করিডর হয়ে গেল, সেই আপনার পশুপতিনাথ থেকে এইদিকে তিরুপতি পর্যন্ত রেড করিডর, অর্থাৎ আস্তে আস্তে, এবং লালগড় এইদিকে ঝাড়গ্রামের পুরো বিস্তীর্ণ এলাকা, সেই সময় আপনাদের মনে আছে। এবং একজন ছিলেন এইরকম নকশাল যে ট্রেন হাইজ্যাক করে নিয়েছিল, একটি রাজধানী হাইজ্যাক করে নিয়েছিল, এবং সেই সময় একজন বিশিষ্ট ব্যক্তি রেল মিনিস্টার ছিলেন, 7বারের এমপি, তিনি রেল মিনিস্টার, ছত্রধর বাবুর নাম নিতে, মানে আমি তো এটা তো গবেষণার বিষয়, ছত্রধর মাহাতোর হাত ধরে অনেক আন্দোলন যে হয়েছিল, তারাই তো সেই রাজধানী হাইজ্যাক করলো। একবার দেখে নেবেন আপনারা অনলাইন, রাজধানী হাইজ্যাক, ড্রাইভারের মাথায় বন্দুক ঠেকিয়ে অন্য পথে প্রায় নিয়ে গেছিল। যাই হোক, আমি বলছি এই যে বাস্তার অলিম্পিকের কথা শুনি আমরা, বাস্তার অলিম্পিকটা কি ভেবে দেখুন তো, যে জায়গায় কোনোদিন রেড করিডর ছিল, মানে ভারত বলে সেই বিস্তীর্ণ অঞ্চলে ভারত বলে কোনো তথ্য ছিল না, ভারত বলে কোনো মানসিকতা ছিল না, ভারত বলে কোনো স্ট্রাকচার ছিল না, দের ওয়াজ নো ইন্ডিয়া, দের ওয়াজ নো রিপাবলিক অফ ইন্ডিয়া, মানে ভারত মানে গণতন্ত্র ভারত আর কি, রিপাবলিক অফ ইন্ডিয়া বলে কোনো কনসেপ্ট ছিল না সেই বিস্তীর্ণ এলাকায়। আজকে সেখানে বাস্তার অলিম্পিক হচ্ছে। বাস্তার অলিম্পিকে প্রথম কারা, সেখানকার যুবক যুবতীরা, অসাধারণ মেধা কিন্তু, কেন তারা সবাই আদিবাসী, সেখানে অসাধারণ তাদের মেধা, তাদের স্কোপ, তারা স্কোপ পায়নি, তাদেরকে এক্সপ্লয়েট করা হয়েছিল দশকের পর দশক একটি বিশেষ বিচারধারার নামে। সারেন্ডার্ড নকশাল এবং যারা সেখানে যুবক যুবতীরা, প্রথম বছর যখন বাস্তার অলিম্পিক শুরু হলো 1 লক্ষ, তাও প্রথম বছর 1 লক্ষ রেজিস্ট্রেশন হয়েছিল, আজকে গিয়ে সেটা প্রায় 4 লক্ষ রেজিস্ট্রেশন, যারা খেলোয়াড়, খেলাধুলো করবে, বাস্তার অলিম্পিকে পার্টিসিপেট করবে, মানে প্রায় 4 লক্ষ সেখান থেকে। প্রথম বছর 2024-এ 1 লক্ষ ছিল, আজকে 2025, 1 বছরের মধ্যে সেটা 3 লক্ষ হয়েছে। 11টা স্পোর্টস সেখানে হয়, বাস্তার অলিম্পিক প্রত্যেক বছর হয় ডিসেম্বরে, এইবারেও ডিসেম্বরে হবে এই বছর। এবং সেখানে আপনারা যদি দেখেন, এবার বলছি যে বিস্তীর্ণ এলাকা কেন বলছি আপনারা বুঝতে পারেন, আমি সেই দিয়ে শেষ করছি। বিস্তীর্ণ এলাকা জুড়ে কোনো রকম পরিকাঠামো নেই, পরিষেবা নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, স্কুল নেই, থাকবে কি করে, ঢোকা যায় না সেখানে। সেখানে লাল সেলাম এবং লাল ইয়ে চলে। সেখানে আজকে গিয়ে দাঁড়িয়ে 12,000 কিলোমিটার রোড তৈরি হয়েছে, সেখানে 586টা পুলিশ স্টেশন স্থাপন করা হয়েছে, শুধু পুলিশ স্টেশন না, 8,500 মোবাইল টাওয়ার করা হয়েছে, তৈরি করা হয়েছে। এবং এই যে নকশালদের থেকে যে অ্যাসেট বাজেয়াপ্ত করা হয়েছে, 92 কোটি টাকার অ্যাসেট, ভাবতে পারেন 92 কোটি টাকার অ্যাসেট, মানে তাদেরকে তো তার মানে প্রশ্রয় দেওয়া হয়েছে, তো এত দশক ধরে তারা থেকেছে, রাতারাতি তো আর 92 কোটি টাকা এ তো বাজেয়াপ্ত করা অ্যাসেট হয় না। এরপর শুধু তাই নয়, 17,000 কিলোমিটার, 17,000 প্লাস কিলোমিটারের পরিকল্পনা রয়েছে এবং 20,000 কোটি টাকা সেখানে ব্যয় হবে। শুধু তাই নয়, মোবাইল এক্সপ্যানশন হয়েছে সেখানে, এবং পোস্ট অফিস, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হয়েছে, 1800টা ব্যাংক খোলা হয়েছে, 1300টা এটিএম করা হয়েছে,
37,000 ব্যাংকিং, মানে ওই যেটা বলে ব্যাংকিং মিত্র যেটা, হ্যাঁ, 37,000 অ্যাপয়েন্টেড হয়েছে, এবং সেখানে 5,899 পোস্ট অফিস, 90টা ডিস্ট্রিক্ট অ্যাক্রস 90টা ডিস্ট্রিক্ট তৈরি করা হয়েছে, এবং 48টা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, প্রায় 495 কোটি টাকা ব্যয় করে, সেখানে 61টা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। আমি এই কারণে কথাটা বলছি, পিছিয়ে পড়া জেলা এগুলো ছিল, এবং এই পিছিয়ে পড়া জেলার 2018 সালে মোদিজি একটি বিশেষ প্রকল্প নিলেন, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্টকে তিনি অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বললেন, এবং বললেন যে পিছিয়ে পড়া জেলাগুলো আমরা চিহ্নিত করি, এবং এই পিছিয়ে পড়া জেলাগুলোকে বিশেষ উদ্যোগে, বিশেষ প্রচেষ্টায় আমরা এগিয়ে নিয়ে যাব। প্রত্যেকটা রাজ্যকে তিনি বললেন যে প্রত্যেকটা রাজ্য যে যার রাজ্য থেকে একটা বা দুটো জেলা চিহ্নিত করে নথিভুক্ত করুন। সব রাজ্য করলো কেবলমাত্র পশ্চিমবঙ্গ থেকে। এবং আপনারা জানেন যে ঝাড়গ্রাম এরিয়া, ওইসব এরিয়া এখনো কি অবস্থা ছিল সেই সময়, এখনো সেই অবস্থা রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে কোনো জেলা নথিভুক্ত করা হলো না। 2018 পর 2022-23-23-এ ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, একটি রিপোর্ট তারা দিলেন অ্যাসেসমেন্ট করে, যে এই যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, এটা গ্লোবালি, আন্তর্জাতিক স্তরে একটি মডেল। আমরা তো স্বদেশী মডেলের কথা বলি, আমার নিজেরও খুব ভালো লাগলো। আন্তর্জাতিক স্তরের একটা মডেল কেন? এই মডেল অন্যান্য দেশে যেখানে এই ধরনের পিছিয়ে পড়া জেলা আসে, সেই দেশে সেই জেলায় কিন্তু কার্যকরী করা যেতে পারে। উই হ্যাভ আইডেন্টিফাইড দিস অ্যাজ এ ভেরি সাকসেসফুল মডেল। এবং এটা দুটো কারণ তারা বললেন। এক হলো যে একেবারে যুদ্ধকালীন তৎপরতাতে কিন্তু এই পিছিয়ে পড়া জেলাগুলোতে কাজ হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, মূল, মানে এই তিনটে এরিয়াতে যুদ্ধকালীন তৎপরতাতে কাজ হয়েছে। এবং দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী স্তর থেকে একেবারে কালেক্টর, প্রধানমন্ত্রী হচ্ছে সর্বোচ্চ, কালেক্টর হচ্ছে প্রথম ধাপ। একটি জেলার অর্গানাইজেশনে কালেক্টর হোক, ডিএম, প্রধানমন্ত্রী তাদের সাথে ডাইরেক্ট কথোপকথন করে তিনি এই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে গেছেন। হলো, এরা এগোচ্ছে, বাস্তার এগোচ্ছে, ওই সব রেড করিডোর এখন মুছে গেছে, সব জেলা এখন নকশাল ফ্রি হয়ে গেছে, যে জেলাগুলো ব্যাকওয়ার্ড ছিল তারা অন্তর্ভুক্ত হয়ে এগিয়ে যাচ্ছে, কম্পিটিশন দিচ্ছে এগিয়ে পড়া জেলাগুলোর সাথে। আমরা খালি পিছিয়ে পড়ে রইলাম। ওই জন্য বলি, ওই উদাহরণটা দিতে চাইছিলাম, মানসিক বিচ্ছিন্নতাবাদ, পিছিয়ে থাকা, যাই হোক না কেন আমরা করব না, আমাদের দরকার নেই, আমরা একেবারে নিজেদের মতন করে আমরা চালাবো। তাতে যদি 12টাও বেজে যায়, কি আমরা বাঙালির গর্ব নিয়ে একটি ফানুস ওড়াতে থাকবো, এবং সেই ফানুস পিন ফুটবে, আবার পড়বে, আবার ওড়াবো। এই ধরনের একটি মানসিকতা আমাদের মধ্যে, মানে আমাদের মধ্যে বলতে যারা দোজ হু আর ইন পাওয়ার, তাদের মধ্যে দেখা দিয়েছে। এই যে আমি বললাম যে কোনো ডিসক্রিমিনেশন নেই ধরুন ইন টার্মস অফ ডেভেলপমেন্ট। এই যে পিছিয়ে পড়া জেলা সব রাজ্য থেকে তো নথিভুক্ত করেছে। সে ঝাড়খণ্ডে অন্য সরকার আছে, অন্যান্য জায়গায় অন্য সরকার আছে, আন্ধ্রাতে, তেলেঙ্গানাতে অন্য সরকার আছে, তামিলনাড়ুতে অন্য সরকার আছে, কিন্তু তারা দিয়েছে এবং প্রত্যেকটা জেলা এগিয়ে গেছে। এই যে সুশোভন বাবুকে যে পদ্মশ্রী দেওয়া হলো, ইট ওয়াজ রিগার্ডলেস অফ হুইচ পার্টি হি বিলং টু, কোন সময় কোন পার্টি করতেন। আমি দুটো উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। কোল্লাম বাইপাস, এগুলো আমি অনেকদিন থেকে আমি এগুলো আমার মনে হয় যে মানুষকে আমাদের বলা উচিত। ধরুন কোল্লাম বাইপাস 2019-এ মোদিজি ওটার উদ্বোধন করলেন। প্রায় 13.5 কিলোমিটার এই কোল্লাম বাইপাস, মানে কেরালায়, এবং 1972-এ এর ভিত্তি স্থাপন হয়েছিল। ফাউন্ডেশন স্টোন ওয়াজ লেড ইন 1972। 72-র পর 2015 সালে কনস্ট্রাকশন শুরু হলো, সেটা 2019 সালে কনস্ট্রাকশন কমপ্লিট হলো, মোদিজি ইনগ্রেট করলেন। এবং কনস্ট্রাকশন শুরু হলো অর্থাৎ কেন্দ্রের রোড এবং ট্রান্সপোর্ট মিনিস্ট্রির দ্বারা। কিন্তু সেখানে তো এলডিএফ ইউডিএফ এসছে, এলডিএফ থেকেছে। একবারও তো বলেননি তিনি যে না না दूसरा पार्टी है वहां, क्या छोड़ो और लैंग्वेज करने दो, 72 से हो रहा है और करने दो, होने दो, और 60 साल निकल যায়। এবং বিশাল সংখ্যক মানুষের সেখানে ইজি হয়েছে তাদের জীবন যাপন, যাতায়াত, মানে সাংঘাতিক ভাবে। আপনারা যারা কেরালা গেছেন বা
যারা কেরালাতে থাকে তারাই জানে কতটা হয়েছে। আরেকটা বলি, আলাপুজা বাইপাস 40 বছর ধরে, 6 কিলোমিটারের একটা বাইপাস, ভেবে দেখুন 40 বছর ধরে ডিমান্ড ছিল, ইট ওয়াজ ল্যাঙ্গুইশিং, হয়ে গেল, শুরু হলো এবং 2021-এ সেটা কমপ্লিট হয়ে ইনঅগারেট হয়ে গেল। এলডিএফ সরকার ছিল, পিনারাই বিজয়ন, কাস্তে হাতুড়ির সরকার, কিন্তু কাস্তে হাতুড়ির সরকার বলে আমি করব না, ইট হ্যাজ নট বিন হিজ অ্যাপ্রোচ। কোঅপারেটিভ ফেডারেলিজম, কোঅপারেটিভ ফেডারেলিজম দরকার নেই। সংঘীয় পরিকাঠামোর মধ্যে, ধাঁচের মধ্যে আমার একটি দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব আমি পালন করব, তুমি করো বা না করো, এ কথাই আমরা এই বইতে বলছি। সেই জন্য পরিবর্তন হলে, যেটা আজকে ধরুন এই যে মহিলা হকার্স যারা, প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম, যেটা ওই যে 10,000 টাকা করে একটি লোন তারা পাবেন নিজেদের আরো যারা স্বাবলম্বী করতে পারে, 97,000 হকার, মহিলা হকাররা পেয়েছেন। এটা প্রায় 115 কোটি টাকা ব্যয় হয়েছে। আমরা বলছি যে পরিবর্তন হলে 100% স্যাচুরেশন হবে, 97,000, 97 লক্ষ হতে পারে আগামী দিনে, ওই যে রেজিস্ট্যান্সটা থাকবে না। এই ধরনের অনেক বিষয় রয়েছে যেগুলো, এই যে ধরুন জয়রামবাটিকে কানেক্ট করা শ্রী শ্রী মায়ের ভিটা, সেই ভিটাকে রেল নেটওয়ার্ক দিয়ে কানেক্ট করা, একটা লার্জার রেল নেটওয়ার্ক দিয়ে কানেক্ট করা, কয়েক দশকের ডিমান্ড। কিছু লোকে তো ক্লেম করেছে যে তারা একেবারে শ্রী শ্রী মায়ের পরেই তাদের অবতরণ হয়েছে। তা অবতরণ যদি হলো, তাদের মনে পড়লো না যে শ্রী শ্রী মায়ের জন্ম ভিটা থেকে, শ্রী শ্রী মায়ের ভিটা থেকে, পুণ্য ভিটা থেকে একটি রেল কানেকশন মেন লাইনের সাথে করতে হবে? সেও নরেন্দ্র মোদীর কর্তব্য। উনি বলেন যে অনেক ভালো কাজ আমার হাত দিয়েই করে নিচ্ছেন, ঈশ্বর করছেন, মা করছেন, ভারত আত্মা, ভারত চেতনা করছেন। এই 2026 জানুয়ারি মাসে প্রথম এত দশক পর সেই পুরো এলাকা লিঙ্কড হলো। এবার লিঙ্ক হওয়ার দরুন কি, তার একটি আর্থিক উন্নতি হওয়ার স্কোপ, সেখানে কর্মসংস্থান বাড়ার স্কোপ, সেখানে হেলথ ইনফ্রাস্ট্রাকচার বাড়ার স্কোপ আগামী 10 বছরে হয়ে গেল। আমাদের এই কথাগুলো একটু যদি মনে রাখি এবং সবাই মিলে একটু পরিবর্তনের জন্য যদি একটু ধাক্কা দিই, তাহলে খুব ভালো হবে। এই কথাগুলো বলার ছিল। আমি শ্যামাপ্রসাদ বাবুর একটি কয়েকটা কথা পংক্তি এনেছিলাম, পড়বো? আবার হাঁপিয়ে যাননি তো? না, শ্যামাপ্রসাদ বাবুর একটি ভাষণ তিনি দিয়েছিলেন প্রাদেশিক বঙ্গীয় সাহিত্য সম্মেলন ছিল, এবং সেখানে তিনি সভাপতির ভাষণ দিয়েছিলেন। সেখানে একটি অনুষ্ঠিত প্রবাসী বঙ্গীয় সাহিত্য সম্মেলন, যেটা দিল্লিতে 1948 সালে, উনি তখন কেন্দ্রীয় মন্ত্রী, ভারত স্বাধীন হওয়ার 1 বছর পর তিনি প্রবাসী বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সভাপতিও ছিলেন। অসাধারণ, খুব। আমরা ওনার লেখা এবং ভাষণের একটি বাংলা পুস্তিকা ভলিউম একটা বার করবো। এই বছর ওনার 125তম জন্ম বছর। তিনি বলছেন, কিছুকাল যাবৎ ভারতের স্থানে স্থানে সংকীর্ণ প্রাদেশিক বুদ্ধির অতিমাত্রায় প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন হইতেই এই ভাব দূর করিতে না পারিলে সাম্প্রদায়িকতার ন্যায় প্রাদেশিকতাও ভারতের সমস্যা হইয়া দাঁড়াইবে। বিহার বিহারীর জন্য আসাম, অসমিয়াদের জন্য বাংলাদেশ, অর্থাৎ বাংলা, সেই সময় আবার বলবে যে ওই তো বাংলাদেশ কেউ বলে উঠবে, বাংলাদেশ বাঙালির জন্য এই প্রকার ভাবধারা জাতীয়তা এবং ঐক্যের পরিপন্থী। এই সংকীর্ণ প্রাদেশিকতা দূর করিতে হইলে প্রত্যেক প্রদেশের অধিবাসীদের মতো প্রবাসীদেরও তত্তৎ প্রদেশের প্রতি কর্তব্য আছে। দিয়ে তিনি সুন্দর বলছেন, ভারতের বিভিন্ন প্রদেশগুলির যে স্বাতন্ত্র্য গড়িয়া উঠুক না কেন, প্রত্যেকেরই ভাষা, সাহিত্য, সংস্কৃতির মূলে রহিয়াছে এক সংস্কৃত ভাষা এবং এক ভারতীয় সংস্কৃতি। সুতরাং ভারতের বিভিন্ন ভাষা এবং সংস্কৃতিতে ঐক্যের সন্ধান পাওয়া শুধু সম্ভবপর নয়, অনায়াসে সাধ্য। বিভিন্ন প্রাদেশিক লিপি বলে তিনি তারপরে বলছেন, হীন এবং দুর্বল হইয়া পড়িলে
বাংলাদেশ ভারতবর্ষকেও দুর্বল করিবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ যদি হীন ও দুর্বল হয়ে পড়ে তাহলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষকেও হীন এবং দুর্বল করে দেবে। কেননা অংশের শক্তি সমগ্র শক্তির উৎস। এটাই ছিল মূল কথা। অংশের শক্তি সমগ্র শক্তির উৎস, দুর্গতি হইতে বাংলাদেশকে বাঁচাইবার ভার সমগ্র বাঙালি সমাজের ওপর ব্যথিত। এবং তারপর তিনি অনেক কথা সেখানে বলছেন। তিনি বলছেন যে বিভিন্ন ভাষা আমাদের শেখা উচিত। মোদিজি এখানে এসে বলতেই পারেন সোনার বাংলা বলতে পারেন, কেননা বাংলা তো তার মূল ভাষা না, কিন্তু তিনি সোনার বাংলা বলার চেষ্টা করছেন। যারা সোনার বাংলায় বিশ্বাস করে না তাদের সোনার বাংলা কথাটা কানে যায় না, তারা খালি সোনার বাংলা শোনে, তো সেটা তাদের প্রবলেম, মোদিজির প্রবলেম না। আচ্ছা, আমি বাঙালি হয়ে আমার হৃদয়ে মক্কা মদিনা কেন থাকবে? আমার হৃদয়ে রাম মন্দির থাকবে, অযোধ্যা থাকবে, ফুলিয়া থাকবে, কীর্তিবাস থাকবে, আমার হৃদয়ে জগন্নাথ থাকবে। বাঙালি হিন্দু হয়ে আমি পশ্চিমবঙ্গে মক্কা মদিনা হৃদয়ে রেখে কেন রাখবো? যাদের যাদের রাখার তারা রাখতে পারে, কিন্তু আমার হৃদয়ে যেটা থাকবে আমি তো সেটা রাখবো। আমি কেন কম্পালসারি করে দেব? সব জায়গায় গিয়ে আমি কেন বলতে থাকবো যে আমার হৃদয়ে মক্কা মদিনা থাকুক? আমি রাম অযোধ্যা আমার হৃদয় স্থলে আমি তাই দেখতে চাই, আমি দক্ষিণেশ্বর আমার হৃদয়ে রাখবো। তো এই ধরনের অদ্ভুত পরিস্থিতি সম্মুখীন হচ্ছি আমরা। এবং সেই জন্য, এবং আমার মনে হয় যে বিশেষ করে কৃষ্ণনগরে এই এলাকার নদিয়া আপনাদের সবার একটা বিশেষ দায়িত্ব। সেই দায়িত্ব আপনারা পালন করলে আমার মনে হয় পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাকবে, বাঙালির ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। আপনারা অনেক কিছু ধরে রেখেছেন, আপনারা ঐতিহ্য ধরে রেখেছেন, আপনারা সংগ্রাম করছেন, এবং আপনাদের মুখ চেয়ে কিন্তু অনেক বাঙালি প্রচুর সারা পশ্চিমবঙ্গে রয়েছে। নদিয়াতে কি হয়, কৃষ্ণনগরে কি হয়, কেন আপনারা ঐতিহ্যের পীঠস্থান, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান, সংস্কৃতির পীঠস্থান। এই কৃষ্ণনগর ছাড়া, নদিয়া ছাড়া পশ্চিমবঙ্গকে ভাবা যায়? ভাবা যায় না। এবার শেষ করি, কিন্তু এবার বন্ধ করতে হয়। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। তুমি পশ্চিমবঙ্গের অতীত বর্তমান ভবিষ্যৎ আপনারা যাবেন না। আমাদের বেঙ্গল ম্যাটার্স বইয়ের বাংলা তর্জমা করা হয়েছে, ওটা আপনাদের সামনে আপনাদেরকে দেওয়া হবে, এবং আপনাদের জন্য টিফিনের ছোট্ট ব্যবস্থা